আমি আপনার আবেগটা বুঝতে পারি রুমিন। আপনাকে তো আসলে কয়েকটা ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে। এটা একটা ডিফারেন্ট, মানে কখনো কখনো আপনার নিজের ছায়ার বিরুদ্ধে আপনার হ্যাঁ, যুদ্ধ করতে হয়েছে। আপনি জানতেনও না যে কে আসলে আপনার লোক, কে আপনার লোক না। এখানে কে, মানে কে বন্ধু কে কে শত্রু বন্ধু কিচ্ছু সে জানি না। জানা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি এলাকার উন্নয়নের কথা বলতেছেন, একটা এমপির কাজকে আসলে এলাকার উন্নয়ন করা, মানে না, আমি, হ্যাঁ, না খালেদ তাহলে ভাই। তাহলে আপনি আপনি ওই পথেই কেন, মানে মানে আমাদের পলিটিক্যাল পুরো স্ট্রাকচারটা হুম রিফর্ম না হওয়া পর্যন্ত হুম আমার আমি একা একটা সিস্টেমে বাইরে যেতে পারবো না। ওকে ধরুন, ওরা তো স্বপ্ন দেখেছে যে আমি ওদের জন্য এই রাস্তাটা করব। হুম এটা আমার কাজ হোক আর না হোক, হুম প্রচলিত রাজনীতিতে এটাই এমপির কাজ হিসেবে ধরা হুম হয়েছে। হুম ল মেকিং, পলিসি মেকিং, হুম এখানে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিব। হুম দিয়ে হয়তো আমাকে ডাবল হুম দৌড়াতে হবে, হুম দুই দ্বিগুণ হয়তো হুম দূরত্ব হুম অতিক্রম করতে হবে। হুম কিন্তু আমি দুটোই করব, কারণ ওটা আমার রিয়েল কাজ। হুম আমার পলিসি মেকিং অ্যান্ড ল হুম মেকিং এ হুম অবদান রাখা, সেটা যেমন আমি করব, একই সঙ্গে আমার এলাকার মানুষ, এরা হুম আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন, হুম এদের জন্য আমার করতে হবে। আমার এলাকায় এত প্রান্তিক মানুষ আছে খালেদ ভাই। আমাদের দুটো দুটো ইউনিয়ন, বিশেষ করে পাকশিমুল আর ওরাইলের হুম গ্রামগুলো, হুম জয়দরকান্দি, তেলিকান্দি, ফতেপুর, পরমান্দপুর, ওই দিক হুম দিয়ে রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউর, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এই এগুলি কি মানুষগুলো হাঁটতে মানে ওদের রাস্তা নাই কোনো, ওরা আহ, মোটর সাইকেলে চলে। আপনার কাছে কি মনে হয়, ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জেলা, যেই জেলাটাকে আমরা সাধারণত বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় একটা 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 সম্পদশালী জেলা হিসাবে আমরা জানি, এই জেলাটার মধ্যে মানে এইটা এত পিছিয়ে থাকার কারণ কি? মানে এটা কি যোগাযোগের নাকি ভুল 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 এমপি, আমি ভুলে একদম খোলামেলা বলি। আচ্ছা বাংলাদেশের জন্মের পর হুম ৭৩ সালে আমার বাবা নির্বাচন করেন, হুম জেতেন। হুম বেসরকারিভাবে জয়ী হওয়ার পর পরে তাকে পরাজিত করা হয়। তারপরে এটা উকিল আব্দুল সাত্তারের হাতে হুম এই কনস্টিটুয়েন্সিটা চলে যায়, এবং উনি সরকারে ছিলেন ৩ দফা। হুম হুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ছিলেন, বেগম মন্ত্রীও খালেদা জিয়ার ছিলেন, সময় ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। আচ্ছা কোনো কাজ উনি করেন নাই। আচ্ছা আমি একদম মানে খোলামেলায় বলি, দুঃখ হুম লাগে বলতে, হুম করেন নাই। তারপরে চলে গেল জোটের হাতে, ফজলুল হুম হক আমিনী হুম সাহেবের হাতে, হুম হুম করেন নাই। তারপরে গেল জিয়াউল হক মৃধা, সেটাও জোট। মানে আওয়ামী লীগ এবং বিএনপির হুম নিজস্ব প্রতীকের প্রার্থী ছিল একমাত্র উকিল আব্দুল সাত্তার। বিপ্লব দেশপ্রিয়, উনি শেষ বয়সে গিয়ে আওয়ামী লীগে যোগ দিয়ে হুম, আরো মারাই গেলেন। হুম তো এই হলো আমার এলাকার মানুষের হুম ভাগ্যের অবস্থা। আহ, কিন্তু সরকারের বা রাষ্ট্র, মানে সার্বিক যে উন্নয়নের যে জাল, সেটার মধ্যেও এই জায়গায় আসে কখনো নাই, পড়ে আসে নাই, কারণ ১৫-১৭ বছর তো ধরেন আওয়ামী লীগ ছিল, এবং আমরা সবসময় মনে করতো যে এরা তো আমাদেরকে ভোট দেয় না, হুম এটা তো বিএনপি অধ্যুষিত এলাকা, হুম এদেরকে এত উন্নয়নের কি আছে। আমি তো খুলনা গেছি হুম, কয়েকবার, বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। হ্যাঁ, আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী, রাজশাহী, হুম আল্লাহ দেখার মতো খালেদ ভাই। হুম আর সেখানে যখন আমি আমার এই গরিব এলাকাটাতে আসি, হুম আমার এত কষ্ট লাগে এই মানুষগুলোর জন্য। কিন্তু আনবিলিভেবল, মানে এই এলাকাটা কিন্তু অনেক উন্নত হওয়ার কথা, থাকার কথা, কারণ মানে কুমিল্লা বোর্ড হিসাবে মানে অনেক কিছুর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে, আমরা শুনতে পাচ্ছি মানে কোনো একটা পাখি এসে আমাদের বলে যাচ্ছে যে আপনাকে আপনাকে ডেপুটি স্পিকার করা হবে, আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হইতে পারে। বিএনপি নানাভাবে চায়, যেটা আপনি আসলে একটু বলতেছিলেন যে ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক। এগুলি কি আপনি পাইতে শুরু করছেন? বিবেচনা করতে শুরু করছেন? এগুলি আপনি কিভাবে ভাবতেছেন আমি আসলে? কিছুই পাই নাই। আচ্ছা, আ ইলেকশনের আগে পেয়েছি, আচ্ছা। ইলেকশনের পরে আর আমি ইলেকশনের আগে, না, জানি ইলেকশনের না। পরে। আচ্ছা, যদি আমি এরকম বলি যে আপনি যেহেতু স্বতন্ত্র, আপনার জন্য কিন্তু জামায়াত এনসিপি জোটের জায়গাও উন্মুক্ত। তো ক আ যেহেতু এইবার এসে এটা আবার খুব বেশি শুনতেছি যে এটা আদর্শের জোট না, এটা হচ্ছে একটা নির্বাচনের জোট, একটা মোর্চা। সেই ক্ষেত্রে কি আপনি ওইটা বিবেচনা করবেন যে মানে জামাতে ইসলামী এনসিপি জোট, সেইটাও আপনি না, আপনি বিবেচনা করতে রাজি না? আপনার রাজনীতিটা, যদি বলি যে আপনার রাজনীতিটা কি ধরনের রাজনীতি হবে? মানে আপনি কি সবকিছু, মানে আপনি কি বিএনপি রাজনীতিটা করবেন? যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশনে আপনি বলতে চেয়েছেন যে আপনি বিএনপি রাজনীতির স্কুলের একজন, আ মানে আমি বলব যে একজন
সাংঘাতিক রকমের সুন্দর করে বলা আলোচকও বটে। জাতীয়তাবাদ থেকে শুরু করে মানে সব মানুষের, সব দলের জন্য একটা বহু দল, বহু মতের যে একটা ধারণার রাজনীতি, বিএনপি যেটা রাষ্ট্রপতি জিয়া মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করেছেন, সেইরকম আপনার রাজনীতিটা কি হবে আসলে? আপনি কি আওয়ামী লীগের রাজনীতি করবেন? বিএনপি রাজনীতি করবেন? সমাজতন্ত্রের রাজনীতি করবেন? নাকি জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি? মানে এটা কি রুমিন আপনি ঠিক করছেন? ফারহানার রাজনীতি করব। সেইটা কিরকম? সেটা কি আপনি ভাবছেন? হ্যাঁ, ভেবেছি। আচ্ছা। জাতীয়তাবাদ তো ডেফিনিটলি হুম, এটা তো আমার পরিচয়। হুম, হুম, এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। হুম, আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হুম, হবে। হুম, আমরা গত ১৭ বছর প্রচুর হুম, বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি। ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল। হুম, ডিভাইড অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, হুম, ডিভাইড অন দ্য বেসিস অফ কোন এলাকা। হুম, এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না খালেদ হুম, ভাই। ছোট দেশ, ঘনবসতি, সবার জন্য বাংলাদেশ খুব জরুরি এক। দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টিটি পলিটিক্সটা বেশি পছন্দ হুম, করে, হুম, বেশি চলে। বিশেষ করে আমাদের মতন দেশে, সাবকন্টিনেন্টে, হ্যাঁ? ধর্মের কার্ড বেশি চলে, জাতীয়তাবাদের কার্ড বেশি চলে। কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা। এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটুয়েন্সি দিয়ে শুরু করব, এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব, নারিশ করব, এবং এটাকেই আমি স্টাবলিশ করার চেষ্টা করব। ওকে। আপনার কাছে কি মনে হয় যে আপনি এইটা করতে গেলে আপনার বড় চ্যালেঞ্জ কোন দিক থেকে আসতে পারে? যেমন আমরা আমরা কিন্তু যদি সাদামাটা ভাষায় বলি যে এই ১৫ মাসে আপনি কিন্তু অনেকভাবে আক্রান্ত হইছেন। সামাজিক মাধ্যমে আক্রান্ত হইছেন, সামনাসামনি আক্রান্ত হইছেন। আপনার আচরণের জন্য, আপনার বকাঝকার জন্য, আপনি অনেক গালাগালি দেওয়ার জন্য আপনি আক্রান্ত হইছেন। কিন্তু বেসিক্যালি আপনাকে কিন্তু আক্রমণ করা হয়েছে। আপনি হুম, আক্রমণ থেকে মুক্ত ছিলেন না। সেই আক্রমণের শিকারটা আপনি আসলে কয়েকটা জিনিসের কারণে এটা হইছেন। এটা কিন্তু একদম হুম, হুম, হুম। যে কারণ আপনি নারী, কারণ আপনি হচ্ছেন অনেক বেশি স্বাধীনচেতা, কারণ হচ্ছে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বলেন, কোন নির্দিষ্ট জাতিগোষ্ঠী। এইটা আপনি এখন কেমনে অতিক্রম করবেন? বাংলাদেশের মানুষ তো মনে হয় আপনার বিপরীত স্কুলটাই চায় নাকি? সোশ্যাল মিডিয়া দেখলে আহ, এরকম মনে হয়। এটা মনে হয়। হ্যাঁ। এটা আমি আরেকটা জায়গায় আমার হুম, আলোচনা করেছি আমি যে আমরা না নয়েজি পিপল দেখি চারপাশে, হুম, হুম, কিন্তু ওরা কিন্তু সংখ্যায় কম। হুম, হুম, হ্যাঁ, মেজরিটি কিন্তু আপনি দেখবেন, এই যে আমি বললাম সব হুম, জন্য বাংলাদেশ, হুম, হুম, সবাইকে নিয়ে বাংলাদেশ, হুম, এটাই কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে, হুম, কিন্তু বলে না। হুম, সুযোগ দেয়, ব্যালটে কিন্তু বলে দিচ্ছে। হুম, ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। হুম, সো মানুষ যারা ফেসবুকে অনেক হইচই করে, হুম, তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স, হুম, তারাই বোধহয় মেজরিটি। বাট নো, হুম, মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট। হুম। তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দিবে, কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না। আচ্ছা, আ ফারাটা আপনি আমি জানি না আপনি কতটুক বলতে পারবেন। আপনি এই যে ধর্ম, মাথায় কাপড় দেওয়া, আলাদা একটা চেহারা, এটাকে আপনি ভোটের মাঠে কেমনে ডিল করলেন? এবং যেখানে এখানে একজন খুবই বয়স্ক ক্লেরিক ছিলেন এখানে যিনি খুব জনপ্রিয় ওয়াজ করার জন্য। তিনি জনপ্রিয়, তার ব্যয় জনপ্রিয়। মানে উনারা অনেক পারিবারিকভাবেই অনেক জনপ্রিয়। এটাকে আপনি কিভাবে ডিল করলেন? মানুষ আপনাকে জিজ্ঞেস করে নাই? যে, "মা তুমি ভোট চাইতে আসছো কিন্তু তুমি তো আমাদের মতো না।" না, এরকম বলে নাই? একদম না, সিউর বলে নাই? একদম না খালেদ ভাই। এটা কেমনে সম্ভব? মানে ওইখানে তো আমরা শুনছি যে তারা না না, খালেদ, না, না না, না, না। একদম না খালেদ মানে ভাই। আমাদের একদম বয়স্ক মা খালারাও বলে নাই। কেউ বলে নাই। খালেদ ভাই, হ্যাঁ, আমরা না আসলে হ্যাঁ, ফেসবুকের ওয়ার্ল্ডে থাকতে, থাকতে আমরা হ্যাঁ, মনে করি ওইটা রিয়েল। হ্যাঁ, না, না খালেদ ভাই, বট আইডির হ্যাঁ। রাজত্ব ফেসবুকে। আমাদের গ্রামের যে সাধারণ মানুষ, হুম, গরিব মানুষ হুম, যারা, হুম। আ খেটে খাও। খাওয়া মানুষ যারা, ওরা অনেক উদার মনের, হুম, অনেক স্বচ্ছ, এবং হুম। অনেক স্পষ্ট ওদের চিন্তা। ওরা কিন্তু আমাদের মতো এত কনফিউজড না। আমার যে গ্রামের ভাই খুবই মুসল্লি, যার সাদা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, উনি আপনাকে কি করে মানে মানে উনার উনা উনা উনি আপনাকে বা আপনি উনাকে কি করে ডিল করলেন বা উনি আপনাকে কি বলল ইলেকশনের সময়? ভালো, একদম খুবই স্বাভাবিকভাবে আমি ওনাকে বলেছি যে, "ভাই এবার ভোটটা আমাকে দিয়েন। হুম, একটু চেষ্টা করি ৫ বছর, না পারলে আর আসবো না আপনাদের কাছে।" হুম। এবং দিয়েছে, দিয়েছে, তার প্রমাণ তো হ্যাঁ, ৭০,০০০ দেখলাম। ভোট পেয়েছেন আপনি।
না, তো ১,১৭,১৮,০০০। ১,১৮,০০০ ভোট পেয়েছেন আপনি। ৪৬,০০০ মানে কত ২৪,০০০ ভোটের ব্যবধানে জিতেছেন। ৩৮,০০০। ৩৮,০০০ ভোটের ব্যবধানে জিতেছেন। আমার ১,১৮,০০০ আপনি ভোট পেয়েছেন। কিন্তু এটা একটা কিন্তু আপনি কিন্তু একটা মানে কি বলে যে একটা গবেষণার কারণ বাংলাদেশে যখন আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ ধীরে, ধীরে আসলে অনেক বেশি মৌলবাদের নিগড়ে, অনেক বেশি ওইটার মধ্যে তো আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে যেটা বর্ণনা আপনি নিজে দিচ্ছেন, সেখানে আপনি এটা ফিল করতেছেন যে এইটা মানে আমার মতে যে কোনো একজন আম ক্লেরিক ওই যে যখন পাকিস্তান আমলে ফাতেমা জিন্নাহ ভোটে দাঁড়াইছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে। আর ওইদিকে দাঁড়াইছিলেন হচ্ছে আইয়ুব খান। তো ওই ক্লেরিক বলছিলেন যে আইয়ুব খানের পুরুষ হওয়া ছাড়া আর কোনো গুণ নাই। আর ফাতেমা জিন্নাহর মেয়ে হওয়া ছাড়া আর কোনো দোষ নাই। আপনি এই দোষ কেমনে কাটাইলেন? মানে একটা মজার ঘটনা বলি। হ্যাঁ, আমি তো টিপ দেই হ্যাঁ, সবসময়। তো এলাকাতেও দেই। হ্যাঁ। তো আমার সাথে একটা ছোট্ট ছেলে থাকে। হুম, ও এসে একদিন সকালবেলা আমার পা চেপে ধরছে। হুম, হুম, আম্মা পা ছাড়বো না। হুম। তো বলছি, "কি হয়েছে বল? কি কিছু করছিস তুই?" "না কিছু করি নাই।" "তো বল না, তুই কি বল না?" "আম্মা টিপটা দিয়ে বাইর হইন না।" তারপরে? তো আমি বলছি, "বাবা, আমি এইটাই বাবা। হ্যাঁ, আমাকে এইভাবেই নিতে দে। হ্যাঁ। মানুষ যদি আমাকে নেয় এইভাবেই নিবে। আমার কাজের মধ্যে দিয়ে আমি টিপ দিলাম কি দিলাম না, এইটা যেন মানুষের মানে হুম, ১ম এ মাথায় না আসে। আমার কাজটা করতে দে তুই। হুম, দেখ মানুষ দিবে।" সে তো আর আমার পাছায় না। "আম্মা আপনি হাইরা যাবেন। আম্মা আপনি দিয়েন না, আম্মা আপনি দিয়েন না।" কি হলো? হ্যাঁ। মানুষ তো তাকালোও না। মানুষ তার ভালোটা কোথায় বিশ্বাস করতে পারে সেটা সে ঠিকই বুঝলো। আপনার উম কি মনে হয় যে আমাদের মেয়েরা কি মানে আপনার ফাইটটা তো সবার পক্ষে করা সম্ভব না। কিন্তু আমাদের আসলে এরকম একটা পৃথিবী করতে হবে, এরকম একটা দেশ করতে হবে যে আমাদের মেয়েদের এত কঠিন ফাইট না করতে হয়। আপনি কি এটার ব্যাপারে আশাবাদী? এটা আমার প্রায় শেষ প্রশ্ন। আমি এখনো খুব আশাবাদী না। কেন হ্যাঁ। আশাবাদী না? আপনাকে বলে শেষ করি। জামায়াতে ইসলাম ০% মেয়েকে নমিনেশন দিয়েছে। হুম, জামায়াতে ইসলাম এটা পরিষ্কার বলেছে তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না। এটা তাদের দলের পলিসি না। হুম, যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে। হুম, কারণ অন্তত এখানে এই ট্রান্সপারেন্সিটা আছে। হুম, যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমির হুম, হবেন না। হুম, সেই অ্যাসপিরেশন, আশা, আকাঙ্ক্ষা কোনটাই তাদের মধ্যে নাই। হুম, কিন্তু আপনি যখন একটা লিবারাল পলিটিক্স এর কথা বলবেন, হুম, আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান, কিন্তু নমিনেশন দেওয়ার সময় পিতৃকোটা বা স্বামী কোটায় ৩% দিয়ে থামবেন, সেটা তো একটা মানে সাদা সাদা চোখের মুনাফেকি। এই মুনাফেকি জানলে তো আমার মতো মেয়ে যেতাম না। হুম, 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 এই মুনাফেকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। হুম। আ আ আচ্ছা এই প্রশ্নের একটা লেজও করি আরকি। সেইটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষেত্রে তো আমাদের এই ব্যাপারটা অনেক বড় আশা ছিল। যে আমাদের মেয়েদেরকে আমরা মানে এই এত ফাইট, এত কিছু আর করতে হবে না। তারা ২ একটা ভালো কাজও করছে। ফুটবল খেলার আয়োজনটা তারা নির্বিঘ্ন হইতে দিছে। কিন্তু এমন অনেক কিছু করছে বা এলাও করছে যেটা আসলে চিন্তাও করা যায় না। মানে এইটা আমরা এইটা উনি কেমনে এলাও করলেন? ডক্টর ইউনূস বা তার সরকার এটা কেমনে এলাও করল? কিসের জন্য? মানে দেখেন আপনি বিএনপির বা জামায়াতের তো পরে গিয়া ভোট চাওয়ার ব্যাপার আছে। ব্যাপার আছে। ওদের এটা কোন দিকে হাওয়া এটা বোঝার দরকার আছে। ওদের কি হয়েছিল? উপদেষ্টা তো আর ভোট দিতে যাবে না। ওদের কেন এত পপুলিস্ট হইতে হইল? আমরা যত সহজে আজকে বলে ফেলছি ওরা ভোট চাইতে যাবে না। হুম, এটা কি শুরু থেকেই তাদের মাথায় ছিল কিনা? এটা কিন্তু আমরা জানি না। হুম। আমরা জাস্ট অ্যাজিউম করছি না যে ওরা মুখে অনেকবার বলছেন, আমরা মুখের কথা বিশ্বাস মুখে করব না। যাই বলুক। আচ্ছা। হুম, মুখে তো হুম, আরো অনেক কথাই বলছে। হুম, হুম, হ্যাঁ? হুম, হুম, তো ওনাদের ভেতরে কি আসলে আদতে কি ইচ্ছাটা ছিল আমরা জানি না। কারণ আমরা ১০ বছর, ৫ বছর চিরজীবন এগুলো শুনেছি। হুম, ২ হচ্ছে গভর্নমেন্টের ভেতরে ফোর্স, কাউন্টার ফোর্স হয়তো থাকে। হুম, আমি তো গভর্নমেন্টের জীবনে ছিলাম না। হুম। আমার সারা জীবনে বিরোধী দলের রাস্তা দিয়ে হ্যাঁ, হাঁটতে হ্যাঁ, হয়। হ্যাঁ, এইবারও তাই। এইবারও ওটা। আচ্ছা, তো এখন ফোর্স, কাউন্টার ফোর্সে কোন ফোর্সটা ভেতরে গিয়ে জয়লাভ করেছে আমি জানি না। হুম, ৩ হচ্ছে আমি তো এটা ভাবতেই পারি যে এরকম একটা আনঅফিশিয়াল হুম, একটা শক্তিকে মাঠে রাখতে চেয়েছিল সরকার। হুম। তাদের সুবিধা মতো যখন তখন মাঠে নামানোর যেভাবে জন্য। ইচ্ছা এটা ব্যবহার করা যেভাবে যায়। ইচ্ছা ব্যবহার করার জন্য। বেঁচে ফারহানা আমাদের আর কোনো প্রশ্ন নাই। কিন্তু আমি একটা মানে আপনাকে একটু ৩০ সেকেন্ড একটু বলতে বলি। সেইটা হচ্ছে যে আমাদের যেসব বাচ্চারা আপনাকে খুব অনুসরণ করেন। মানে এই তরুণ প্রজন্মের মধ্যে যারা আসলে যাদের বয়স ২০-২২ এর মধ্যে
যারা আপনার মধ্যে থেকে এক ধরনের শক্তির জায়গা থেকে তাদের জন্য আপনি আসলে কি বলবেন? মানে কোনো মানে আপনি যদি বলেন আরকি ৩০-৪০ সেকেন্ড ৫০ সেকেন্ড আপনি যখনই বললেন। যে মানে আমি বাংলাদেশটা নিয়ে কি তারা খুব আশাবাদী আসলে হইতে পারবে? বাংলাদেশটা কি আসলে খুব একটা সুন্দর দেশ হিসেবে থাকবে? নাকি তাদের আসলে তাদের জন্য আপনি কি বলবেন? আমি এটুকুই বলব, যদি কেউ পরিবর্তন করতে চায়, তাহলে তার ১ম স্টেপটা তাকেই নিতে হবে। আর কেউ তার জন্য হয়ে পরিবর্তন করে দিবে, এটার জন্য যেন সে অপেক্ষা না করে। হুম, তাকে তার নিজের উপর বিশ্বাস থাকতে হবে, সততা থাকতে হবে। নিজের কাছে নিজের পরিষ্কার থাকতে হুম, হবে আমি কি চাই? এবং এইটুকু অ্যাচিভ করবার জন্য আসলে আমি কতটুকু হুম, ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এই বিষয়গুলো পরিষ্কার থাকতে হবে। আর সততার আসলে এটার আর কোনো অল্টারনেটিভ নাই। হুম, নিজের কাছে এবং অপরের কাছে আপনি সৎ থাকেন এবং নিজের যোগ্যতার উপরে আস্থা রাখেন। প্লিজ অন্য কোনো শর্টকাটে যাবেন না। হুম, কারণ শর্টকাটে হয়তো আপাত একটা কিছু হুম, হচ্ছে। হুম। এটা কখনোই আপনাকে একটা সিমেন্টেড আ ইয়ে দেবে না, প্ল্যাটফর্ম দেবে না। আপনাকে যদি একটা স্থায়ী প্ল্যাটফর্ম করতে হয়, আপনি লম্বা পথটা নেন, কিন্তু পরিশ্রমের পথটা নেন। শর্টকাটে কখনো যাবেন না। আম বেঁচে পাওয়াটা আমরা শেষ করে দিছি। কিন্তু আমি এতক্ষণ যেহেতু আপনার সাথে আ কথা বলতেছিলাম, আ সেজন্য আমি এদেরকে ছাড়া আ আর দেখি নাই। আমাদের মানে মন্তব্যগুলো একটু দেখি না। আমরা একটু আপনি যদি একটু অনুমতি দেন, হ্যাঁ, তাইলে নিশ্চয়ই, একটু নিশ্চয়ই। তাইলে একটু মন্তব্যগুলো একটু দেখি। নিশ্চয়ই। একটা মন্তব্য অনেকবার দেখতে পাচ্ছি, খালেদ ভাই তারেক রহমানকে প্রশ্ন করতে আপনি যেরকম নতু যেন হয়েছিলেন, তারপর আপনার সাংবাদিকতার নৈতিকতা কতটুকু থাকে তা জানাবেন। আচ্ছা, সাংবাদিকতা নৈতিকতা থাকে কারণ আমি নতজানু হই নাই। মানে আপনার কাছে মনে হয়েছে যে সেটা তো আপনি বলতেই পারেন। আরেকটা হচ্ছে যে এরকম কথাই বারবার বলতেছেন। আপনি বিএনপির দেখা দেখি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে প্রশ্ন করেছেন। এই প্রশ্নের জবাব আপনি অনেকটা দিয়েছেন। আ এইটা একটা আপনি একটু কথা বলতে পারেন যে সেটা হচ্ছে সরকারের উ উনি একটা কথা বলেছেন। আমি আসলে এটার সাথে মিলিয়ে একটা কথা বলতে চাই। উম যে আ উনি বলতেছেন সবুজ হোসেন, "খালেদ ভাই আমি একটা পরিকল্পনা করেছি সেটা হচ্ছে সরকারে তো অনেক ঋণ। তাই ২০-২৫ জনের একটা টিম করে কিছু টাকা উঠাতে চায় যা ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডে সেই টাকা বড় ভূমিকা রাখবে। এই ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনি কি মনে করেন?" আরেকটা প্রশ্ন হচ্ছে রুমিন ফারহানার কি মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে কিনা? এটাও আমি আসলে আগে এই কথা আপনি বলেছেন। এ কি ক আ মানে আমি আমি আপনার কাছে এটা জানতে চাইবো যে ফ্যামিলি কার্ড বা সোশ্যাল সেফটি নেট হিসাবে বিএনপি একটা কিছু হুম। তো উদ্যোগ নিয়েছে। কেউ বলছে মানে আজকে কোথায় জানি দেখলাম যে ঈদের আগেও কিছু ফ্যামিলি কার্ডের ব্যাপারে এইটা আপনার কাছে এটা প্রজেক্ট হিসেবে বা হিসেবে কতটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু কয়েকটা প্রশ্ন থেকে যায়। এক হচ্ছে, আমাদের অলরেডি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা হুম, ব্যবস্থা চালু আছে। হুম, হুম, এখন এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি ওটাও চলবে কিনা? হুম, হুম, নাকি ফ্যামিলি কার্ড হলে ওটা আর পাবে না? আচ্ছা, ১। ২ হলো, ফ্যামিলি থাকলেই ফ্যামিলি কার্ড পাবে, আ এটা একমাত্র ক্রাইটেরিয়া। তাহলে যেই ভদ্রমহিলা বিধবা, নিঃসন্তান, আ একা থাকেন, বয়স্ক, হুম, হুম। তিনি তার আ কার্ডটা আসলে কিভাবে কোন ক্রাইটেরিয়াতে পাবেন, এগুলি কিছু এই একটা বিষয়টা বড় স্পষ্টতা রয়েছে এবং অস্পষ্টতা এবং রয়েছে। এবং এগুলি একটা নিয়ে বড় হিউজ প্রায় ৳১,০০,০০,০০,০০০ কতগুলো কার্ড দিলে যেন আজকে সিপিডি আ গতকালকে বলছিল, আমি শুনছিলাম। হুম, আ মানে হিউজ একটা বার্ডেন আসতেছে সরকারের হুম। উপরে। আমাদের এই অর্থনীতির অবস্থার মধ্যে এটা আমরা নিতে পারবো কিনা? এবং যেহেতু ফ্যামিলি কার্ডের সঙ্গে অর্থনীতি সরাসরি যুক্ত, আজকেই আমি খবরে দেখছিলাম প্রতিটা নিত্যপণ্যের দাম বেশ অনেকখানি বেড়ে গেছে রমজানের ১ম দিনে। আমি জানি এটা সরকার মাত্র গতকাল বা পরশু গভর্নমেন্ট ফর্ম হয়েছে। হুম, এত তাড়াতাড়ি বাজার নিয়ন্ত্রণ মানে কোনোভাবেই আসার সম্ভব পরপরই না। একটা রোজা চাওয়া হ্যাঁ, একটা আসার পরপরই রোজা। কিন্তু আমার মনে হয় যে এখন আমার মনে হয় ওই দিকে সরকারের পুরো ফোকাসটা দেয়া উচিত। মানুষের কিন্তু আসলেই হাতে মানে অর্থ নাই। মানুষ বাজারে যাচ্ছে এবং আমি আজকে বলতে শুনলাম একজনকে যে, "আমি একটা লেবু কিনে এসছি।" হুম। সো মানুষ কিন্তু ভালো নাই, স্বস্তিতে নাই। কিন্তু আমি একটা রেগুলার জিনিস আসলে একটু বুঝতে চাই যে একজন প্রশ্ন করতেছেন যে আমাকে প্রশ্ন করতেছেন যে আপনারা দুজনই স্পষ্টবাদী কিন্তু সরকার সমালোচনা করবেন। সরকারের সমালোচনা তো মানে আমি ক্ষমতাকে প্রশ্নই করতে চাই। ক্ষমতাকে নানা ধরনের ভাবে আমি এটা হয়তো করব। রুমিন তো আরো বেশি করে নিশ্চয়ই করবেন। কিন্তু আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হিসেবে হুম, বলি, হুম। রমজান মাসে যেভাবে আমাদের ডেইলি ইনটেক আমরা বাড়াই
সেই ক্ষেত্রে প্রোডিউস তো আর ওরকম বাড়ে না। বাজারে যদি এরকম চাহিদার চাপ থাকে, তাহলে তো আপনার লেবু একটাই কেনার কথা, তাই না? মানে এটা আসলে কি মানে ডিমান্ড এটার সমাধান কি? এটার সমাধান হ্যাঁ, কি? অ্যাবসোলিউটলি ডিমান্ড সাপ্লাই এর একটা ব্যাপার হ্যাঁ। তো ইকোনমিক্স এ আসবেই। হু, হু, কিন্তু সেই সাথে আমাদের ঘাটে যেভাবে একটা চাঁদার প্রচলন আছে, হু, হ্যাঁ? হু, হু, আপনি যদি ওটা বন্ধ করতে পারেন, এখানে আবার স্বরাষ্ট্রের দায়িত্ব চলে আসতেছে। ওটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন খালেদ ভাই, হু, হু, তাইলে হয়তো লেবুর দাম ৳২ বাড়তো, হু, হু। ৳২০ না। ওকে। এখন ওই রমজানকে মাথায় রেখে ঈদ সামনে হুম, সবার আবার ওই চাঁদাও দ্বিগুণ দিতে হয়। হু, হু, বুঝছেন? হুম। সো সবকিছুর accumulate করে সেটা গিয়ে দাঁড়ায় ভোক্তার কাঁধে। ওকে। সো কোনটাই বিচ্ছিন্ন না। এ আ আরেকটা কথা খুব প্রচলিত, এটা আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করছেন। যে দর্শকের প্রশ্ন নিয়েই বলতেছি, মুগ্ধ বিশ্বাস অনেকে একটা কথা বলতেছেন যে, আগের সরকারের কেউ এমন কাজ করেছে যে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত। ব্যারিস্টার রুমিন ফারহানা এই সম্পর্কে কি বলেন? এটা আপনি মনে প্রপার করেন আসলে? প্রপার ইনভেস্টিগেশন যদি হয়, হ্যাঁ, হ্যাঁ। যদি সত্যিকারই সেরকম কোনো অনৈতিক দুর্নীতি বা অন্য কোনো স্খলনের প্রমাণ পাওয়া যায়, কেন নয়? বিচারের ঊর্ধ্বে তো আসলে কেউ না। হুম, কেউ বিচারের ঊর্ধ্বে না। আপনি ধরেন একটা সে ফর এক্সাম্পল, এই গত ১৭ মাসে মব কয়টা হয়েছে বলেন তো? আমি তো আসলে হিসাব রাখতে আমি আর হিসাব রাখতে হুম, পারি নাই। হুম, 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 হ্যাঁ? হুম। মাজার ভাঙা গুনতে আমি আর এক পর্যায়ে I was lost। অ্যাবসোলিউটলি, হ্যাঁ? অ্যাবসোলিউটলি, আর অ্যাবসোলিউটলি। ৩৬০ দিনে ৩৬৫ টা। এটা মুখস্থ আমার হুম, বলছিলাম বলে হুম, মনে আছে। কিন্তু হুম, ৩৬০ দিন তো না, ৩৬৫ দিন তো না। এটা হুম, তো আরো হুম, ৬ মাস লিঙ্গার হুম, করছে। হুম, আমার কয়টা মাজার ভাঙা হইছে? হুম, আমি জানি না। হুম। এগুলার কি বিচার হবে না? হওয়া উচিত না খালেদ ভাই? আ আ মাজার ভাঙা হইছে মানে কার জানি সম্মান ঠিক রাখার জন্য আপনি কবর থেকে লোকটাকে নামায়ে আপনি তাকে পুড়াই দিছেন এবং সেটা আপনি Facebook লাইভ করছেন। সেইটার মধ্যে থেকে আপনি আসলে ভিডিও করে বাজারে ছাড়ছেন। কার জানি আপনি সম্মান রক্ষা করছেন। কার কোন মানে কি বলে কোন স্পিরিট রক্ষার জন্য আপনি গিয়ে ২ টা বিল্ডিং এ আগুন লাগাই দিছেন, সেটা ২ টা পত্রিকা। যে আপনি এটা হচ্ছে আপনার জুলাই স্পিরিট। আ আপনি মানে এইগুলি তো আসলে আমি জানি না মানে আম এগুলি যারা করছে, যারা উস্কাইছে এবং তবে আমি মনে করি আপনার মত তো আমি জানতে চাওয়ার আগে আমি একটু মনে করি যে আমি কিন্তু সবসময় মনে করি যে আমার রাইট প্রটেক্ট করাটা অত একটা বড় ব্যাপার না। এটা যেকোনো প্রাণীর একটা ইনস্টিংক্ট। আমি আমার রাইট প্রটেক্ট করতে পারি। আমি যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধ মতের পক্ষের রাইট প্রটেক্ট করার উদ্যোগ নিতেছি, ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে একটু গণতান্ত্রিক। এইটা কি বাংলাদেশের মানুষ কি কখনো বুঝবে যে আমার প্রতিপক্ষের রাইট আমার প্রটেক্ট করতে হয়? তাহলে বাংলাদেশ এটা কি কোনদিন মানুষ বুঝবে? এটা না, আমি এটাকে অন্যভাবে হ্যাঁ, বলি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে, "আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে তো বেশ হ্যাঁ, সফট।" এই যে হ্যাঁ, আপনি একটু আগে হ্যাঁ, বললেন, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। সফট কেন? আমি একটা কথা বলি, আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা পড়ে যায়, হুম। তখন তার প্রোটেকশন দেওয়ার নৈতিক দায়িত্ব আমার। হ্যাঁ, হ্যাঁ। আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে পারি না। ওটা বীরের কাজ না, ওটা কাপুরুষের কাজ। অ্যাবসোলিউটলি। সুতরাং এখন আওয়ামী লীগের সমস্ত অধিকার রক্ষা যদি আমি করতে পারি, আমরা করতে পারি, এই সরকার হুম, করতে পারে, সেখানেই ডিফারেন্সটা হবে আপনার সাথে হুম। আগের সরকারের। এবং এই যে মাইনরিটির প্রোটেকশন নিয়ে আমি একটু বলতেছিলাম যে দীপু দাসকে হুম। উনাকে পুরায় মাইরা ফেলা হইল। উনাকে পুরায় মাইরা ফেলা সম্ভব হইল উনাকে হচ্ছে মানে যেহেতু উনি মুসলমান না কোনো কিছু একটা বইলা ট্যাগ দিয়া। এইটা আপনার কি মনে হয়? এটা আমরা বন্ধ হইতে দেখবো? আমরা এই যে যারা একটু যারা সংখ্যায় কম তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো? আপনার কি মনে হয় আসলে? আমাদের খুব শক্ত একজন শাসক দরকার। এবং জিয়াউর রহমান সাহেবের মতন একজন শাসক দরকার হুম, আমাদের। যিনি ব্যক্তিগত হিসাব, লোভ, হুম, লালসা, ক্ষমতা এই সকল কিছুর ঊর্ধ্বে উঠে হুম, দেশটাকে ভালোবেসে হুম। দেশটাকে ট্র্যাকে আনার চেষ্টা করবেন। এইটুকুই আমি বলতে পারি। বারবার একটা কথা বলা হয় যে আমাদের আওয়ামী লীগের সময় আ আ মানে আগের সরকারের সময় আমরা নামাজ পড়তে পারি নাই। আমাদেরকে এই করা হইছে। আমার কাছে তো মানে ২-১ টা আমি আমি কোনো কিছু নিয়ে তর্ক করতে চাই না। কিন্তু ঘটনা হইতেছে যে আমারে কোনো কিছু করতে দেওয়া হয় নাই। এইজন্য আমি তো আরো বেশি করে এই সময় এসে করতে দিব। এইটা কি আমাদের কোনো ক্যাম্পেইন করার কোনো কিছু বোঝানোর? আপনি তো এবার হাটে মাঠে ঘাটে ঘুরলেন। আপনার কাছে কি মনে হলো? এটা কি মানুষ বোঝে? মানে বাংলাদেশের যে গ্রামগুলির কথা আপনি বললেন, সেই গ্রামের মানুষেরা কি তাদের মানে
অন্য ধর্মের ভাইদের বা অন্য বিশ্বাসের মানুষদের প্রোটেক্ট করে? আমি আমার এলাকায় দেখেছি একেবারে সাধারণ মানুষ কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার এবং তারা সৎ। হুম, আমার এলাকায় সন্ধ্যা হলেই নিয়মিত ওয়াজ হবে। ওকে। হ্যাঁ? হ্যাঁ, তারপরে ৯টা-১০টা থেকে রাত্র ৩টা পর্যন্ত কীর্তন হবে। হুম। বাহ! হবেই। হ্যাঁ, আওয়াজ করে, হ্যাঁ, আওয়াজ করে। একেবারে আওয়াজ করে। আমার হ্যাঁ, বাসা থেকে তো আমি বল্লাবাড়ির কীর্তন প্রতিদিন শুনি এবং আচ্ছা। আমার খুব ভালোও লাগে। হ্যাঁ, রাত্র ২টা-৩টা পর্যন্ত কীর্তন হবে। আর এই যে আ আপনার ওই অক্টোবর মাস থেকে শুরু হবে ফেব্রুয়ারি পর্যন্ত হুম, বাউল গান, হুম। মেলা। বাস, বাস। আচ্ছা। গত বছর মেলা বন্ধ করছিল। হুম। আমি গিয়ে পিটায়া মেলা আবার শুরু করেছি। আহ! সো মানে ওখানেও আমাকে চিৎকার করে মানে লাঠি হাতে যাইতে হয়েছে। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। ওকে। তো আমি মেলা আমার এখানে কোনোভাবেই বন্ধ হতে দেব না। মেলাও চলবে, ওয়াজও হবে, কীর্তনও হবে। হাফিজুল ইসলাম শাওন উনি বলতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত আর আমেরিকার নিয়ন্ত্রণে কথাটা আমি যদি মানে এটা নিয়ে আপনার মন্তব্য আমার মন্তব্য আমি করি। যদি খলিলুর রহমান মানে ইন্ডিয়া বা আমেরিকার লোক হয়ে থাকেন, আমি এইটার জবাবদিহি দাবি করি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ইন্ট্রোডিউস করছেন উনারে এবং উনার ছেলে সেটা উনার জানা উচিত ছিল এবং উনার এটা বোঝা উচিত ছিল হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা, তারপরে গিয়ে হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা যেটা দরকার মানে আপনি কি মনে করেন আসলে এই যে এই প্রশ্নটা আমি ইচ্ছা করলে এড়ায় যেতে পারতাম, কিন্তু এটা তো আসলে একটা প্রশ্ন তাই না? এটা মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে কেন এবং এইটা যদি হয় তাহলে তো আমাদের কপালে দুঃখ আছে। আরেকটা হইল যে আপনি কোন রাজনৈতিক দল করবেন কিনা অনেক প্রশ্ন আসছে সেটা। এটা যদি আপনি এটা বলেন যে আপনি একটা আলাদা রাজনৈতিক দল করার ইচ্ছা আপনার আছে কিনা? আপাতত নেই। এইটার কারণটা একটু বলবেন যে আপনি কেন রাজনৈতিক দল না করে একটু ইন্ডিভিজুয়াল জায়গা থেকে জিনিসটা আপনি চিন্তা করতেছেন? এটা আপনার এলাকার আপনার আপনার কথা শুনেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার চোখের সামনে আপনার গ্রাম, আপনার কনস্টিটিউয়েন্সি এটা ভাসতেছে। এটার কারণটা কি? মানে